এখানে দেখো যে এস এ এইটা চিন্তা করো, এটা একটা রশ্মি, মানে এটা একটা লাইট আসতেছে, একটা রে, এস এ, এস এটা এটি হিসাবে চলে যাচ্ছে, তার মানে এখানে আলোর কি, আলোর প্রতিফলনের সূত্র এটা, তাই না? এখানে যদি আই হয় তাহলে এটাও আই, এই কথাটা বলছিলাম আমি, বলছিলাম না এটা, এটা আই হলে এটা আই। এখন আরেকটা বললাম এ বি বি সি আবার সি কিউ এভাবে যাচ্ছে, আরেকটা যে নিচের দিকে চলে যাচ্ছে, বি এফ বরাবর নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে এই অংশটা আমার দরকার নাই, আপাতত এটা ভুলে যাও। আমার দরকার কোনটা, এই এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে এদিক মানে এটির দিক, আর এ বি সি থেকে কিউ এর দিক। তাহলে কি কি দরকার বললাম আমি, একটা রে আসলো এস এ রে, কি রে আসলো, এস এ রে আসলো, এস এ রেটা মানে এস এর এটা কি হলো আমার, ধরো এটা যদি আমি আবার নতুন করে এখানে আঁকার চেষ্টা করি, এ আসলো, এই এভাবে চলে গেলো, আর এটা মনে করো ডটেড, তাই তো, অবিলম্ব এটা, তার মানে এইভাবে একটা রশ্মি আসে এইভাবে চলে গেল, এটা একটা কথা ছিল। আর কাছে যদি দুইটা তল মনে করি, তাহলে এটা একটা তল, বাঁকা হয়েছে হোক একটু, তার মানে এটা আর একটা তল, তাহলে এই তলে আবার একটা প্রতিসরণ ঘটবে, তাই তো, প্রতিসরণ ঘটবে, প্রতিসরণ ঘটার পরে এখান থেকে আবার প্রতিফলন ঘটবে, আবার এখান থেকে এইভাবে চলে যাবে। স্যার এখানে কি স্যার কোনো মাধ্যম উল্লেখ করা নাই স্যার, হালকা মাধ্যম থেকে কোনো মাধ্যম? এই যে বাবা লেখা আছে একটা, কি লেখা আছে এখানে, ও আচ্ছা ঠিক আছে, খেয়াল করিনি। এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে মিউ, মানে যে অন্য একটা মাধ্যম, নিলাম একটা গ্লাস, নিলাম গ্লাস, মানে যার মাধ্যমে মিউ আছে, দুই প্রান্তে ইয়ার আর মধ্যখানে গ্লাস আছে। তাহলে আমার এখানে পথ হলো এই পর্যন্ত পথ একটাই, তাই না, এখান থেকে এই পর্যন্ত পথ একটা, এই পথটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এটা তো সমান দুজনের পথ ছিল, তার মানে এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার পার্থক্য কতটুকু হচ্ছে দেখো তো, যে এটা যাচ্ছে এর দিকে আর এটা যাচ্ছে এখান থেকে ঘুরে আসে এখান থেকে এসে এখানে, কে বেশি পথ অতিক্রম করতেছে, কোন কোন রশ্মিটা, প্রথম যেটুকু আসলো সেটুকু তো দুজনে সমান আসলো, আসার পর দুইটা ভাগ হয়েছিল, একটা এটি বলেছিলাম, একটাকে বলেছিলাম এটি, আর একটা কি বলেছিলাম, এ থেকে বি এর দিকে গেল, বি থেকে সি এর দিকে গেল, সি থেকে কিউ এর দিকে গেল, তাহলে কে বেশি পথ অতিক্রম করলো, এটা, তাই কি না, এই এতটুকু পথ অতিক্রম করছে, এতটুকু বেশি অতিক্রম করছে, আর এই কতটুকু বেশি করছে, এই হলে এখান থেকে যদি একটা লম্ব টানি, এটা বলেছিলাম এন, তাই তো, তাহলে এখান থেকে আবার দুজন সমান, এখান থেকে দুজন সমান, এই যে এই জায়গাটা থেকে, তাহলে এই জায়গাটা যদি আমি বাদ দিয়ে দিই, এখন যদি আমি এই জায়গাটা বাদ দিয়ে দিই, তার মানে এখান থেকে একটু বাদ দিয়ে দিই, তাহলে আমার আসলে কি হচ্ছে, যে এবি প্লাস বিসি মাইনাস এ এন, পার ডিফারেন্স কত হচ্ছে দুইটা, এই রশি যেটা আসলো এখানে দুইটা ভাগ হলো, একটা বলছে মানে এটির দিকে যাচ্ছে, একটা বিসি না এবি বিসি আর সি কিউ এর দিকে যাচ্ছে, আমি বললাম যে এই এন আর সি বিন্দু থেকে দুজন আবার সমান যাচ্ছে, তার জন্য সমানটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে অতিরিক্ত কতটুকু থাকলো, এ যাচ্ছে বি প্লাস বিসি, আর এই কতটুকু যাচ্ছে, এই কতটুকু যাচ্ছে এন। আমি একটা এক্সাম্পল হিসাবে বলেছিলাম, কথা কথা এটা যদি আমার 5 হয়, এটাও যদি 5 হয়, আর এটা যদি আমার 3 হয়, তাহলে পার ডিফারেন্স কত বলো তো? স্যার 5 আর 5 10 এর ভিতর 3 বার 10 7 হবে স্যার। হ্যাঁ, ভেরি গুড, 7 হবে, তাই তো, 7 সাধারণভাবে 7, কিন্তু আমি বললাম এই পথটা তোমার সাধারণ সুন্দর একটা রাস্তা, আর এই পথে তোমার কাঁটা বিছানো আছে, তাহলে কার জন্য ভালো, যার ইজি পথ,
তার জন্য হাঁটতে বা চলতে সুবিধা। আর এর পথটা একটু জটিল, এর পথে কাটা বিছানো বা খারাপ রাস্তা এটা। মানে এখানে মিউ আছে আর এখানে মিউ নাই, মিউ আছে কিন্তু মিউ এর মান 1, যেহেতু ইয়ার তাই মিউ এর মান কত এখানে 1, আর এখানে মিউ এর মান একটা আছে, তাই তো? তো এই মিউ এর মান যেহেতু 1 দিয়ে গুণ করলে আর এটা কিছু লাগে না, তাই আমি এটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমার পাথ ডিফারেন্সকে কি লিখতে পারি? পাথ ডিফারেন্স সমান কি লিখতে পারি? এবি প্লাস বিসি মাইনাস এএন। আবার এবি প্লাস বিসি কিসের ভিতরে আছে? মিউ এর ভিতরে। কিসের মধ্যে আছে? স্যার মিউ এর মধ্যে। মিউ এর ভিতরে। মিউ এর ভিতরে থাকার জন্য আমি গতদিন ক্লাসে লিখছিলাম, দেখো এই পাথ ডিফারেন্স, অপটিক্যাল পাথ ডিফারেন্স x ইজ ইকুয়াল টু মিউ ইনটু এবি প্লাস বিসি মাইনাস এএন। একটু কি বুঝো নাই? এটা গতদিনই কিন্তু এটা বের করছিলাম আমি, আবার তোমাদের রিপিট করার জন্য আমি এটা দেখাই দিলাম। বলো তো এটা কে বুঝো নাই? আচ্ছা, কেন এটাকে মিউ দিয়ে গুণ করলাম, এটা কেন গুণ করলাম না? এন কে কেন গুণ করলাম না কিছু দিয়ে? এন কে কিছু দিয়ে গুণ করলাম না স্যার কেন? ইয়ার এর জন্য কি গুণ করেছি 1 দিয়ে গুণ করেছি, 1 দিয়ে গুণ করলে তো ওটাই আসে, তাই না? মিউ এর মান, ইয়ার এর মিউ এর মান কত? 1। 1। তো 1 দিয়ে গুণ করলে কি হয়? 1ই হবে, আর ওখানকার তো 1ই জি হবে। স্যার। তার মানে এটাকে আর দরকার নাই, তাই তো? জি স্যার। কিন্তু এটার মিউ এর মান তো আমি জানি না, মিউ মিউ রেখে দিছি, তাহলে মিউ ইনটু এবি প্লাস বিসি। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেছি, এক্স এর মান আমি পেয়ে গেছি। এখন এই যে এখানে এনটা মিউ এর বাদে আছে, এখানে মিউ সহ আছে, তাহলে তো ঝামেলা, একজন আছে মিউ সহ, একজন মিউ বাদে। তো সেটা কি করা যায়, সেটার জন্য আমি এখন চিন্তা করতেছি সেটা কত ইজি করা যায়। ইজি করার পদ্ধতিতে আসতেছি, ইজি করার পদ্ধতিটা কিভাবে আমি করতে পারি সেটা আমি চিন্তা করি। এখন তুমি চিন্তা করো এখানে যে এখানে ত্রিভুজ কয়টা আছে, কি কি ত্রিভুজ আছে, কি ত্রিভুজ নিয়ে কাজ করলে আমার মিউ বা আর এর মান বাড়াবে। এটাকে যদি আর একটু বড় করি, হ্যাঁ, এই যে দেখো এটা তো আই, আই কে বুঝো নাই, এই আইটা কে বুঝো নাই? স্যার আইটা কি আপতন কোণ? আপতন কোণ, ভেরি গুড। আর এটা কি হবে? এটা কি হবে? স্যার প্রতিসরণ। প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কত হবে রে বাপ? কত হবে? আই হবে স্যার। স্যার এটাও আই। ঠিক আছে, তার মানে আই বুঝে নিলাম। এবার এটা হলো প্রতিসরণ কোণ, এই যে এটা এখানে যেটা আছে এই জায়গাটা, ঠিক আছে? স্যার এই কোণটা একটু বুঝাই বলবেন? এটা যে প্রতিসরণ, প্রতিসরণ আমরা কিভাবে আঁকি, যেখানে যেমন প্রতিসরণ এঁকেছি। প্রতিসরণ কিভাবে? প্রতিসরণ মানে কি, এটা একটা অবিলম্ব থাকবে, প্রতিসরণ মানে কি, প্রতিফলন মানে ওই প্রাণ ওই আতি ফেরত আসবে, আর এটা হচ্ছে অবিলম্ব যদি হয়, প্রতিসরণ হলো এইভাবে হবে, এটা হচ্ছে আর কোণ। ক্লিয়ার হয়েছে না? আর কোণটা ক্লিয়ার হয়েছে? স্যার এই কোণটা কি সব সময় আর কোণটা কি এভাবেই যাবে? মানে তোমরা আগে কি ওই প্রতিসরণ কাকে বলে জানো? প্রতিসারাঙ্ক কাকে বলে? স্যার মানে যে কোণটা মানে এই পাশ দিয়ে চলে যাবে, কিন্তু স্যার আর এর সাথে কোন বুঝি সময় নাই। কি গা ঘেঁষে যায় না? গা ঘেঁষে? কোনটা গা ঘেঁষে? অবিলম্বের না এটার? স্যার অবিলম্বের। এটার না এটার? স্যার এটা হচ্ছে অবিলম্ব। অবিলম্ব, আর এটা হচ্ছে আমার অনভূমিক, এটা হচ্ছে অবিলম্ব, এইটা হচ্ছে অবিলম্ব, আর এটা হচ্ছে অনভূমিক। কার গা ঘেঁষে যাবে? স্যার গা ঘেঁষে, অবিলম্বের কি গা ঘেঁষে কখনো কি যায়? তখন তো দেখো আমি 90 তোমাকে ডিগ্রি। বোঝানোর চেষ্টা করি। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম যখন যাবে তখন অবিলম্বের দিকে গা ঘেঁষে না, অবিলম্বের দিকে চেপে যাবে। দেখো এটা কি সোজাসুজি গেছে? এটা কি সোজাসুজি গেছে না একটু বেঁকে গেছে? অবিলম্বের দিকে গেছে, দেখো তো। অবিলম্বের দিকে গেছে। হ্যাঁ, মানে একটু বেঁকে যাবে। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম হতো তাহলে অবিলম্বের থেকে দূরে সরে যেত, তার মানে এই সোজাসুজি নাতে আর একটু দূর দিয়ে যেত। মানে অবিলম্ব ঘেঁষে যাবে না, অবিলম্বের দিকে একটু চেপে যাবে, এটা বলতে পারো। অবিলম্বের দিকে একটু চেপে যাবে। আর যখন খাড়াখাড়ি আসবে কোনো কিছু একেবারে খাড়া ভাবে আসবে, তখন অবিলম্ব বরাবর যাবে, তাছাড়া যাবে না। যদি কোনো রশ্মি খাড়া ভাবে আসে তাহলে সেটা অবিলম্ব বরাবর যাবে। ফলে এটা হলো আমার আর কোণ, এটা আই কোণ, এটা আই কোণ, এটা বুঝে
ফেলছি। এটুকু আমার এমনি এমনি জানা জিনিস, মানে আই আর এ আর দেওয়া আছে, এ আই অনুসারে এই আইটা বের করছি। এখন তুমি দেখো এটা যদি আমার টি হয়, টি এটাকে আমি টি ধরলাম, থিকনেস, কার থিকনেস? এটা গ্লাসের। তোমাদের জানালায় গ্লাস আছে না? বাড়ির জানালাতে গ্লাস আছে? জি স্যার। হ্যাঁ, ওই গ্লাসের একটা থিকনেস আছে না? কারো হয়েছে 5 মিলি, কার 10 মিলি, কারো 100 মিলি, বা কারো 50 মিলি, যাই হোক, মানে কোন থিকনেস আছে একটা। তো থিকনেসটাকে আমি টি ধরলাম। আর এই অবিলম্বটাকে যদি আমি আরো বাড়াই, সামনের দিকে বাড়াই দিই, আর এই যে এখানে একটা এ বি আসার পরে এটাকে যদি পিছনের দিকে বাড়াই, তাহলে অভিলম্বের সাথে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমি বললাম পি বিন্দু। সেটা কি বললাম? পি বিন্দু। এটা কি বললাম বোঝার চেষ্টা করে দেখি। এই কে যদি অবিলম্বকে যদি আমি আরো বাড়াই দিই, আর সিবি কে যদি পিছন দিকে বর্ধিত করি, কাল্পনিক যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে বললাম আমি পি বিন্দু। বুঝতে পারছি না পারি নাই? বলো তো কি বললাম? অবিলম্বকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি আর সিবি কে যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। আর এমন যাতে মিলিত হবে, ঠিক এখানে যতটুকু টি, এইখানেও ততটুকু টি হবে, মানে এই জায়গাটাও টি হবে, যেটা টি আর এটা টি সমান হবে। মানে এইভাবে এই প্রতিসংখ্যাটা এমন ভাবে হয় যে এখানে থিকনেস যত হয়, থিকনেসটা সমান জায়গাতে যায়, সে মিলিত হবে। এটা ধরে নাও যে একটা সূত্র, যেমন এখানে আমরা বলেছিলাম যে প্রতিফলনের সূত্র অনুসারে আই ইকুয়াল টু আই পাইছিলাম, তাই না? প্রতিফলনের সূত্র ছিল এটা। যেমন প্রতিসরণের ইয়ে হচ্ছে যে থিকনেসের উপর সমান করে যদি এটাকে যদি আমি বর্ধিত করি পিছন দিকে, আবার সিবি কে যদি পিছন দিকে বর্ধিত করি, যে বিন্দুতে মিলিত হবে পি বিন্দু, সেই পি বিন্দু মানে ইপিটা হবে টি। তার মানে ই আর ইপি সমান, ই আর এপি পি, এপি ইপি সমান সমান হবে টি। এটা বুঝতে পারছো না পারো নাই? জি স্যার বুঝতে পারছি। তাহলে এখানে যেটুকু আমি পাইলাম সেটা আমি এটুকু বাদ দিয়ে দিই। আগে যেটুকু পাইলাম সেটুকু আমি পাইলাম যে আমার এটা সমান। তাহলে সমান যদি হয়, তাহলে এ ই বি আর ই বি পি এই দুটো ত্রিভুজ হচ্ছে না? দেখো তো, এ ই বি আর ই বি পি এই দুটো কি দুইটা ত্রিভুজ হয় নাকি? জি স্যার। কি ধরনের ত্রিভুজ দুইটা? সমকোণী সমকোণী ত্রিভুজ। ভেরি গুড, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা এই কোণটা সমান, মানে 90 ডিগ্রি অনুসারে, তাই তো? জি আর স্যার। আমি যদি ই কে বলি মধ্যবিন্দু, যেহেতু টি এদিকেও টি এদিকেও টি, তাহলে ই হচ্ছে মধ্যবিন্দু। ই আর ইপি সমান, ই আর ইপি সমান, তাই তো? যদি সমান হয়, আর এটাকে বলছে আর কোণ, এই যে এটা যতটুকু এটা ততটুকু, এই কোণটা আর কোণ, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। সর্বসম ই বি আর ই বি পি এটা যে সর্বসম ত্রিভুজ। তাহলে এটাকে এ বি আর পিবি সমান, তাই তো? তার মানে আমি যেটা পাইলাম, এর কি পাইলাম? এ বি পিবি আর পিবি পিবি সমান, আর ইবি তে সাধারণ বাহু, পিবি সমান। আচ্ছা, যাই হোক, এটা থাক। এ বি আর পিবি সমান পেলাম। এই দুটো ত্রিভুজ নেওয়ার কোনো ঝামেলা নাই। তাহলে এটা আর কোণ, এটাও আর কোণ, যেহেতু এটা পাদবাহু, এটা পাদবাহু, দুই বাহু সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এটা সমকোণিত ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে দুইটা বাহু যেহেতু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমার আর আর কোণ পেয়ে গেছি, তাই তো? এটা হলো আর কোণ, এটা আর কোণ, এটা আর কোণ, দুইটা আর কোণ পেয়েছি। এবার তুমি যদি চিন্তা করো, এ সিপি, এসিপি ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এসিপি কে বলতে পারো?
এসিপি কেমন ত্রিভুজ? এটাও সমকোণী ত্রিভুজ স্যার। সমকোণী ত্রিভুজ। এটা হ্যাঁ, সমকোণী। সমকোণী ত্রিভুজ। ভেরি গুড। সমকোণী ত্রিভুজে আমি এ কোণটা জানি, আর কোণটা জানি, পি কোণটা জানি, আর কি কোণটা জানি? এখন এ কোণ কত? স্যার ওই আর 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি হবে স্যার, 90 ডিগ্রি। আর তো এই পাশেটা হবে স্যার। এবার ভালো করে বোঝার চিন্তা করো, আগে চিন্তা করতে কোন ত্রিভুজটা ধরতেছ। তুমি যদি এ এ বি ই ধরো তাহলে আর কোণ, এ কোণটা। কিন্তু আমি যদি বলি ত্রিভুজ এ পি সি, যদি বলি এ পি সি ত্রিভুজে এ কোণ সমান কত? এ কোণ সমান কত এই ত্রিভুজের, এ পি সি ত্রিভুজের? স্যার 90 ডিগ্রি। হ্যাঁ, এবার 90 ডিগ্রি বলতে হবে। কিন্তু যদি আমি বলতাম এ বি ই বলতাম, তাহলে এর কোণ কত হতো? আর তখন আর বলতাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে সি কোণ কত হবে? এই যে এই কোণটা এপিসি ত্রিভুজে, ত্রিভুজ অনুসারে কিন্তু কোণ হবে। 60 ত্রিভুজ ডিগ্রি। যতক্ষণ না পাও ততক্ষণ কোণ হবে না কিন্তু। ঠিক আছে, বলো তো সি কোণটা কত 60 ডিগ্রি হওয়ার কথা না স্যার? 90 মাইনাস আর। হবে রে বাবা, বলো দেখি। হ্যাঁ, 90 মাইনাস আর। ভেরি গুড। 90 মাইনাস আর 60 ডিগ্রি হবে না, কারণ এটা তো কোনো সম ঠিক না। আমি তো এখানে 90 ডিগ্রি এটা বলতেছি। তার মানে এই বাকি দুইটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা যদি একাই 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে একটা যদি আর হয় তাহলে আরেকটা কত হবে? 90 মাইনাস আর। 90 মাইনাস। যে 90 মাইনাস আর বলছে তারটা ঠিক। এটা বারবার বলছি, এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু, এটা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে, এপিসি ত্রিভুজের ক্ষেত্রে। এটা জি কার স্যার। মান? সি কোণের মান। এটা হচ্ছে সি কোণের মান, যে 90 ডিগ্রি মাইনাস আর। ওকে, এটুকু কে বুঝো নাই? এটুকু কে বুঝো নাই? এত বলার পিছনে কারণ আছে। যে তোমাদের আমি জ্যামিতি শিখাচ্ছি, আসলে তো জ্যামিতি শেখানো আমার কথা না। তারপর তোমাদের আমি দেখতে পারতাম হোমওয়ার্ক, কিন্তু তোমার এটা বলতে বুঝতে একটু কঠিন হয়ে যাবে। এবার তুমি চিন্তা করো সি কোণ কত ডিগ্রি পেলে? 90 সি কোণটা কত ডিগ্রি? 90 মাইনাস আর। হ্যাঁ, 90 মাইনাস আর। ভেরি গুড। এবার যদি আমি ত্রিভুজ ধরলাম এ এম পি, ও এই এমটা কি? 20 এর উপর লম্ব টেনেছি। এই এমটা কি? এই এম লম্ব কার উপরে? 20 এর উপরে। 20 এর উপর লম্ব। যদি এ এর উপর 20 এর উপর লম্ব হয়, এ ত্রিভুজ এ এম সি, এএমসি ত্রিভুজে সি কোণ কত ডিগ্রি? এএমসি ত্রিভুজে সি কোণ কত ডিগ্রি? স্যার আগের এএমসি ওই আগেরটাই হবে 90 মাইনাস আর, কারণ সি এর তো পরিবর্তন হয় নাই। সি এর কোনো পরিবর্তন না। ভেরি গুড। এই তো এম কত ডিগ্রি? এই যে এই কোণটা এম কত ডিগ্রি? এটা 90। এটা 90। কেন? কেন 90? লম্ব অঙ্কন করার কারণে। ভেরি গুড। তাহলে এটা 90। তাহলে এই এ কোণটা কত এই ত্রিভুজের? কিন্তু এই ত্রিভুজের এ কোণটা কত? আর হবে স্যার। বুঝা গেছে? বুঝতে পারো নাই? স্যার আমি ক্লিয়ার না। বুঝতে পারো নাই? হ্যাঁ স্যার আমি এই কোনটা বারবার বলতেছি। ক্লিয়ার না। কোনটা? স্যার এই যে লাস্টেরটা। কোন লাস্টেরটা। আবার আবার তুমি চিন্তা করো, এম কোণটা বুঝেছো? এম কোণ, এম কোণটা কত ডিগ্রি? তোমার লাস্টেরটা বোঝার দরকার নেই। এম কোণটা কত ডিগ্রি? এম স্যার এমটা 90 ডিগ্রি। কেন? লম্ব হিসাবে। সি কোণটা কত ডিগ্রি? স্যার সিটা 90 ডিগ্রি না? সিটা কি 90 ডিগ্রি? আচ্ছা না, 90 মাইনাস আর। একটু আগেই তো আমি প্রমাণ করে রাখছি সি কত। 90 মাইনাস আর হবে স্যার। হ্যাঁ, আর এম কত ডিগ্রি বললা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই এ কোণটা কত হবে?
99 এখানে যদি আমি করে দিই 90 যোগ করে দিই, তাহলে 90 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে আরটা কোণ কত হবে? আর কোণ হবে, শুধু আর হবে স্যার। আর কেটে যাবে। তাহলে তো এর মান কত হলো? আর এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে এম কোণ, আর এটা সি কোণ। বুঝা গেছে? তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হতে হবে। তাহলে যে আর কেটে যায়, 90 90 180 হয়ে গেল। তাহলে এ কোণ কত ডিগ্রি কোণ হলো? আর কোন কি বোঝা গেছে না যায় নাই? জি স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, এত কষ্ট করে বাইর করার দরকারটা কি আমার? একটু পরে টের পাবা কেন এত কষ্ট করে আমি বাইর করতেছি। হ্যাঁ, এবার উপরটাতে যাও। উপরে এটা কত ডিগ্রি কোণ? এই যেখানে প্রথম যেটা আসলো আপতন কোণ, আপতন কোণ কত? স্যার আপাতত কোণই 90 ডিগ্রি। আপতন কোণ রে বাপ, এই যে আমি তীর চিহ্ন দিছি যেটা, এটা স্যার আপতন অর্ধেক কোণ। 45 হবে স্যার। হ্যাঁ, এটা আই কোণ স্যার। আপতন কোণটা কত? আপতন কোণ কি দিয়ে লেখা হয়? আই আই আই, ওই যে ইনসিডেন্টের আই। ইনসিডেন্ট, আপতন কোণে ইংরেজিতে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আই দিয়ে লেখা হয়। আর আই কোণ সমান সমান এই কোণটা কত হবে? এই কোণটা কেন এই কোণটা আই হচ্ছে? এই কোণটা কেন আই হচ্ছে? এটা আই কেন হলো? এনপি হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। জি জি স্যার। স্যার। এটা প্রতিফলনের সূত্র। ভেরি গুড। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই যে একটা অভিলম্ব টানছি, এই টোটাল কোণটা কত? অভিলম্ব যখন টানছি টোটাল কোণটা কত? অভিলম্ব মানে কি আসলে? 90 ডিগ্রি স্যার টোটালটা। 90 ডিগ্রি। ধরো একটা দাগ একটা দাগ, তাহলে এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, মানে এই কোণটা 90। তো 90 এর ভিতরে এটা যদি আই হয়, তাহলে বাকি কোণটুকু কত? উপর অংশটা যদি আই হয়, এখানে যদি আই হয়, 90 মাইনাস আই হবে। 90 মাইনাস আই। তাহলে এটা 90 মাইনাস আই হবে। জি ত্রিভুজ যদি এ এন সি, ত্রিভুজ যদি এ এন সি নিই আমি, ত্রিভুজ যদি এ এন সি নিই, এ এন সি ত্রিভুজে এখন কত? এ এন সি ত্রিভুজে, কিন্তু ত্রিভুজ কি বললাম? এএনসি, এএনসি তে এখন কত? এখন কত? 90 মাইনাস আই। কেন? স্যার ফুল ওই যে অবিলম্ব যে অঙ্কন করছি, এই যে এন এ এন যে অবিলম্ব, হ্যাঁ। এ এন যে অবিলম্ব এন কোণ, এখানে যদি আই কোণ যেহেতু, আর এটা যেহেতু 90 ডিগ্রি, এই যেমন এন এ সি, এখান থেকে আই বাদ দিলে এ কোণটা, এই ত্রিভুজ এন এ সি এতে এখানে এ কোণটা 90 মাইনাস আই হয়। ভেরি গুড। যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমার নাম কি? স্যার আমার নাম আতিক। আতিক, বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুর। যদি কারো প্রবলেম থাকে তুমি তাদেরকে বুঝাই দিবা গ্রুপে। বুঝছো কথাটা? আমি ঠিক মানে আছে কি বুঝাতে চাচ্ছি, কারো যদি কনফিউশন থাকে, স্যারকে প্রশ্ন করতে দ্বিধা লাগে, তাহলে তার কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, যেহেতু সে উত্তর দিছে তার মানে সে ব্যাপারটা বুঝে। আমি আর বোঝানোর দরকার কি আছে? এটা 90 থেকে আই বাদ দিলাম, তাহলে এটা হলো 90 মাইনাস আই। আর সিএনটা এটির ওপর লম্ব, সিএনটা কিসের ওপর লম্ব? এটির ওপর লম্ব। সিএনটা এটির ওপর যদি লম্ব হয়, তাহলে এন কোণটা কত? এএনসি ত্রিভুজ এন কোণটা কত? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। তাহলে যে সি কোণটা কত হবে? আই আই হবে। আই। তো আবার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এতক্ষণ ধরে আমার যে প্রমাণ করলাম এটা আই এটা আর, এই কারণে খালি এতক্ষণ ধরে প্রমাণ করছি। এখন আমার এই প্রমাণটা হয়ে গেছে। কিভাবে এটা হলো সেটা হয়ে বলে দিছি, এটা আই কোণ এটা আর কোণ। এটা 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 এই এই যে সি কোণটা, এ এন সি ত্রিভুজের সি কোণ আর এ এম সি ত্রিভুজের আর কোণ, এই দুইটা কোণ কে বুঝো না এখন বলো? আতিক, তুমি বুঝেছো এই দুইটা কোণ? জি স্যার। হ্যাঁ। এখন তোমাকে যদি কেউ গ্রুপে প্রশ্ন করে তাহলে উত্তর দিতে পারবা? আচ্ছা,
এখন আমি কেন এই দুটা কোণ নিলাম না বাপ, এত কষ্ট করে এই দুটা কোণ নেওয়ার উদ্দেশ্যটা কি আমার, কেন এত কষ্ট করলাম আমি? কারণ তো আছে, উদ্দেশ্য তো একটা আছে, প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে? তা আমি সেই উদ্দেশ্যতেই আমি গেছি, প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যতে আমি গেছি। উদ্দেশ্যটা হলো এই এন, আমার যে পার্ট ডিফারেন্স এন ছিল, সেই এনটা আমি বাহির করব, সেই এন কে আমি বাহির করবো। সেই এন কে বাহির করতে গেলে আমার কি লাগবে, সেইটার জন্য আমি এত খাটনি করা, মানে এত খাটনি করছি খালি আমি মাত্র ওই যে এই সি কোণটা আর এখানকার এ কোণটা বের করার জন্য। সি কোণটা আমি বাইর করে নিচ্ছি। আমার ত্রিভুজ দুইটা, একটা ত্রিভুজ হলো আমার এ এন সি, আর একটা ত্রিভুজ হলো আমার এ এম সি। কি বোঝা গেছে? দুইটা ত্রিভুজ আমার জি স্যার। এ এন সি আর এ এম সি, এই দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের কি ধরনের ত্রিভুজ? দুটাতে লম্ব আছে, দুটাই হলো আমার সমকোণী ত্রিভুজ, তাই কিনা? দুটাতে যেহেতু লম্ব আছে, দুটাই আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে এই কোণটা আই বললাম, এই কোণটা আর বললাম, তাই না? তাহলে আমার লম্ব আর ভূমি কোনটা বলো তো, আর অতিভুজ কোনটা? সবসময় কোণগুলো কার কার মধ্যে হয়? কোণ সাধারণত একটা ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে কোণ কার কার মধ্যে হয়? লম্ব আর ভূমির ভূমি আর সাথে। অতিভুজ। গুড, একটু ভুলে গেল। স্যার অতিভুজ আর ভূমি। ভেরি গুড, অতিভুজ আর ভূমির সাথে। এর অতিভুজের সাথে স্যার। লম্ব আর ভূমির সাথে তো ওটা 90 ডিগ্রি কোণ, ওটা সমকোণ, এটা আমরা জানি। আর এক্সট্রা যে কোণটা দেওয়া থাকে, আমরা ত্রিকোণমিতির অঙ্ক করার সময় সাইন বা কস যাই বলি না কেন, সাইন বা কস যাই বলি না কেন, একটা কোণ ধরতে হয়, তাই তো? জি স্যার। একটা কোণ ধরতে হয়, সেই কোণটা কার সাথে থাকে? অতিভুজ আর ভূমি। অতিভুজ আর ভূমির মধ্যে। তার মানে যে কোণটা থাকবে সেটা অতিভুজ আর ভূমির মধ্যে আছে। তার মানে এখানে যদি আর কোণ এটাকে বলে থাকি, অতিভুজ তো দুইজনের অতিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপোজিটটা হতে অতিভুজ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অতিভুজ। তার মানে এসি দুইজনের ক্ষেত্রে এসিটা কি অতিভুজ, এসি অতিভুজ, এটা নিয়ে আমার কোনো কথা নাই, কারণ 90 ডিগ্রি অপোজিট কোণটাই কি হয়? অতিভুজ হয়। ক্লিয়ার? জি স্যার। অতিভুজ কাকে বলে? 90 ডিগ্রির অপোজিট কোণটাকে অতিভুজ বলা হয়। সমকোণের বিপরীতে। 90 ডিগ্রির অপোজিট কোণটা কি হলো? আমার অতিভুজ। অতিভুজ যেহেতু আমার কোণ পেয়ে গেছি, অতিভুজের সাথে যদি কোণ দেওয়া থাকে, তার মানে যেটা দেওয়া আছে সেটাই ভূমি। আমি দেখো আগে লম্বটা এনেছে নিলাম তো এ এম, এখন যেহেতু কোণ এখানে দিছি, তাহলে এটা আর লম্ব বলতে পারবো না, এটা কি বলতে হবে আমার? এ এম কে কি বলতে হবে এখন আমার? ভূমি স্যার। কেন? কেন ভূমি বলতে হবে? প্রশ্নটা বুঝতে পারিনি মনে হয় স্যার। আচ্ছা, আরেকবার আমি বলার চেষ্টা করি। এটা ধরো সমকোণী ত্রিভুজ আছে, এটা কত ডিগ্রি কোণ? 90। 90 ডিগ্রি। ভেরি গুড, 90 ডিগ্রি। এখন বলো তো অতিভুজ কোনটা? অপোজিটটা, জি স্যার। স্যার। এটা অতিভুজ। হ্যাঁ স্যার। এটা যদি এ বি সি হয়, তাহলে এসি অতিভুজ। অতিভুজ না জানে না। এখন বলো তো লম্ব কোনটা, ভূমি কোনটা? স্যার বলতে লম্ব পারবে কেমন? এবি, লম্ব এবি আর বিসি হচ্ছে এখনো ভূমি। স্পেসিফিক বুঝাতে চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমি কোণ না দিব, ততক্ষণ পর্যন্ত লম্ব আর ভূমি বলতে পারবে না। স্যার এখন স্পেসিফিক বোঝা যাচ্ছে না কোনটা স্যার লম্ব বি কোনটা ভূমি। তো কোণ দেখা যাচ্ছে। বি কোণ 90 ডিগ্রি, এটা ঠিক আছে। এসি 90 ডিগ্রি অপোজিটটা এসি, এটা হচ্ছে অতিভুজ, এটাও ঠিক আছে। এবি লম্ব না বিসি লম্ব এখন বলতে পারবো না আমরা। কি কারণে বলতে পারবো না? যতক্ষণ কোণ দেওয়ার আগ পর্যন্ত আমি কোণ পর্যন্ত। না দিব, যতক্ষণ পর্যন্ত আমি কি না দিব, কোণ না দিব, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না। ঠিক আছে? কোণ যদি আমি এখানে দিই, তাহলে লম্ব এইটা। কোণ যদি এখানে দিই, তাহলে লম্ব আমার কোনটা? এইটা। কি লম্ব হলো এবার? বিসি লম্ব। বিসি লম্ব। কোণ থাকে সবসময় ভূমি আর অতিভুজের মধ্যখানে। অতিভুজ তো আমার কনফার্ম, এটা হয়ে গেছে। কোণ আমি বলেছি এখানে আছে, তার মানে এটা কি হবে? এই দুই জায়গাটা কি হবে? এটা ভূমি। এটা ভূমি। ভূমি।
আমরা যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি কোণ না দিব ততক্ষণ পর্যন্ত বলতে পারবে না কোনটা ভূমি কোনটা লম্ব। ক্লিয়ার? কোণ যদি আমি এখানে দিতাম তাহলে বলতাম যে এটা ভূমি, তাহলে তখন বিসি কে ভূমি বলতাম। ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা, যাদের ক্লিয়ার হয়নি আর যারা হ্যাঁ বলছে তাদের কাছে বুঝে নিও বাকিটা। এখন এখানে আসো, এ এম সি আর এ এন সি দুইটা ত্রিভুজের মানে অতিভুজ হচ্ছে এসি। দুইটা ত্রিভুজের অতিভুজ কি? এসি। আর কোণ যদি উপরের ত্রিভুজের কোণ যদি সি কোণ হয় তাহলে ভূমি মানে কোনটা লম্ব কোনটা? লম্ব কোনটা উপরের ত্রিভুজে? এ এন সি ত্রিভুজে লম্ব কোনটা? AN। এ এন। ভেরি গুড। বুঝা গেছে না যায়নি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারছি যেহেতু মেয়েরা এবার বলো, এএমসি ত্রিভুজের ছেলেরা বলবে না, এএমসি ত্রিভুজের ভূমি কোনটা? এএমসি ত্রিভুজের ভূমি কোনটা? ভূমি মেয়েরা বলো। এম কত? এম আর লম্ব কোনটা? এমসি এমসি। এবার বুঝা গেছে? আমি দুই জনের লম্ব পাইছি, উপরের ত্রিভুজে এএন লম্ব আর নিচের ত্রিভুজের এমসি লম্ব, তাই তো? জি। এখন আমি যদি বলি এই দুটো ত্রিভুজের মানে আমরা একটা সূত্র জানতাম যে সাইন আই ভাগ সাইন আর, এই সূত্রটা কোথায় পাইছো তোমরা? এসে কোন দিন? জি স্যার, এটা আলোর প্রতিসরণের সূত্র স্যার। এখান এটা থেকে সমান সমান কি প্রতিসরণাঙ্ক লিখতে পাওয়া পারি? যায়। এটা সমান সমান কি লিখতে পারি? প্রতিসরণাঙ্ক। ভেরি গুড। এই এতক্ষণ ধরে এই প্যাচাল পারলাম কি কারণে? এই যে সাইন আই এর পরিবর্তে আমি উপরে ত্রিভুজটাই লিখবো। উপরে ত্রিভুজে আয় আছে, তাহলে কি বলতে পারো? সাইন মানে কি? লম্ব বাই ভূমি না ভূমি বা অতিভুজ বা অতিভুজ বা কি? সাইন আই মানে লম্ব বাই অতিভুজ। ছেলেরা বলো সাইন আই সমান সমান কি লিখবো? ছেলেরা বলো আগে, আর মেয়েরা নিচেরটা চিন্তা করতে থাকো। ছেলেরা বলো সাইন আই সমান সমান কি লিখবো? AN/AC। ভেরি গুড। এএন ভাগ এসি, তাই তো? জি স্যার। উপরটা লিখলাম। নিচেরটা মেয়েরা বলো, নিচের ত্রিভুজ থেকে সাইন আর সমান সমান কি লিখতে পারি? এম বাই এমসি। এম বাই এমসি। এম বাই এমসি। ভুলে গেল। স্যার উল্টা পাল্টা স্যার, লম্ব বাই অতিভুজ না, এমসি বাই এম। তার মানে এমসি ভাগ এসি। ভালো করে দেখো এটা হয় কিনা, দেখো এটা হয় কিনা। ও আচ্ছা, হ্যাঁ স্যার, আমারটা ঠিক না লম্ব তোমারটা বাই ঠিক? ঠিক আছে, লম্ব বাই অতিভুজ হবে স্যার। তো আমি তো তাই করছি। লম্ব তোমাদেরকে তো একটু আগে লম্ব জিজ্ঞেস করলাম, তোমরা তো এমসি বললা, না না এখন আবার উল্টাই দিলা কেন? জি স্যার, উল্টা হয়ে বাই গেছে এসি। এবার কি ঠিক আছে? জি স্যার। স্যার। ছেলেরা ঠিক আছে? জি স্যার। এবার দেখো আমি যদি উল্টাই দিই তাহলে এসি এসি কেটে যায় না? এসি কাটা পড়ে। এসি এসি কাটা পড়ে, তাহলে মিউ সমান সমান একবারে কি লিখতে পারি? ছেলেরা বলো, এসি কাটা পড়লে কি লিখতে পারি? মিউ সমান সমান একবারে স্যার AN/MC। এএন ভাগ এমসি। ক্লিয়ার? এবার মেয়েরা বলো এএন সমান সমান কত? এএন সমান সমান কত? মেয়েরা বলো। স্যার সাইন আই। আরে বাপ, কোনাকুনি গুণ করো। এএন সমান সমান কত? এই ত্রিভুজটা থেকে মানে এই ইকুয়েশন থেকে বলো এএন সমান সমান কত? এই কোনাকুনি গুণ করলে কত হয়? মিউ এমসি। স্যার মিউ এমসি। হ্যাঁ, মিউ ইনটু এমসি। এই যে এতক্ষণ ধরে এই এন এর মান বাইর করার জন্য এতক্ষণ ধরে এই পরিশ্রম করলাম, এই এত ত্রিভুজ এত আয় এত ঝামেলা করলাম, মাত্র আমার যে সোজা পথ ছিল এই সোজা পথটা এর কাঁটাযুক্ত পথের সাথে মিলানোর জন্য এত কাজ করলাম। ও মিউর মধ্যে ছিল, ও মিউর মধ্যে নিয়ে আসলাম। দেখো তাই করেছি আমরা। দেখো মিউ ইজিক্যাল টু কি লেগেছে? সাইন আই ভাগ সাইন আর ডিভাইড বাই এএন ভাগ এমসি বা সিএম, যাই বলো না কেন। এবার জি স্যার, বুঝতে পারছি। তাহলে এএন সমান সমান কি হলো?
মিউজিয়াম এন সমান সমান মিউজিয়াম পি ইন্টু সিএম বাই এমসি, যাই বলো, এই আমরা যেটা বাইর করলাম এতক্ষণ ধরে। তাহলে এটা এখানে লাইন একটা চুরি করা ছিল, এই লাইনটা তোমরা বুঝতে পারতে না, তাই এতক্ষণ ধরে এটা বুঝালাম। জি তাহলে স্যার। এটা তোমরা এই ক্লাসের শেষেই নিজেরা লিখে রাখবে, নাহলে কিন্তু আবার ভুলে যাবে। এটা কেমনে আসলে আবার ভুলে যাবে। স্যার লিখে রাখছি। হ্যাঁ, যে লিখে রাখছো বা স্ক্রিনশট নিয়ে রাখছো সে বুদ্ধিমানের কাজ করছে। ঠিক আছে, এই জায়গাটা সেটার প্রমাণ। এই জায়গাটা যে বুঝেছেন সে ওই জায়গাটা পারবে। আর এই জায়গাটা বোঝার জন্য এই যে এখানে আয় আর এখানে আর কেমনে হলো এই জায়গাটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমার এই পর্যন্ত বোঝা শেষ, মানে কঠিন জিনিসটা বোঝা শেষ। এখন যা আসবে ক্যালকুলেশন। কঠিন জায়গাটা ছিল এটাই যে এন এর মান স্যার মিউ আপনি এমসি, যেটা ওই যে অনুপাতের ভাগ দিয়ে অনেকক্ষণ করলেন, এটা তো স্যার একবারে দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ বলে দুইটা বাহুর অনুপাত সমান, এভাবেও তো মনে হয় করা যেত না স্যার সহজে? এক লাইনে ওইভাবে হয়ে করা যেত। যেত, ওইভাবে করা যেত। যে কোনো একটা অঙ্করে বাপ অনেক ভাবে করা যায়। তুমি যে কোনো ভাবে আমার এই জিনিসটা আনতে পারলি হলো। আমি একরকম পদ্ধতি করছি, তুমি আরেক রকম পদ্ধতিতে করতে পারো, কিন্তু তুমি এটা নিয়ে আসতে হবে, এটা আসল কথা। এই জিনিসটা আমার আনার উদ্দেশ্য ছিল, প্রাথমিক উদ্দেশ্য ছিল এন ইজ ইকুয়াল টু মিউ এমসি অথবা সিএম, এই কথাটা বলা। এই কথাটা তুমি যে কোনো ভাবে বলতে পারো। আমি একটা পদ্ধতি দিয়েছি, তুমি অন্য পদ্ধতি দাও, কোনো অসুবিধা নেই। তুমি বুঝতে পারলি হলো, তুমি যেটা ক্লিয়ার করতে পারলে আমার হয়ে গেল। যারা ক্লিয়ার করতে পারবে না তারা এইভাবে রেখে দিলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাইবো যে এটা বুঝায় তারপর করবা। ক্লিয়ার হয়েছে? যাই হোক, এবার এই যে এক্স এর মান, এক্স এর মানে এখানে এন এর মানে এখানে যদি বসে দিই, এটা যদি 1 নম্বর সমীকরণ ধরে রাখি, এখানে এন এর মান কত এখন বসাতে পারবো। এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন ধরি, 2 এর মান 1 নম্বরে বসাই দাও। 2 এর মান কোথায় বসাবা? 1 নম্বরে। এন এর মান কত? স্যার মিউ এমসি, এন এর মান মিউ কত? এমসি। মিউ এমসি, তাই তো? মিউ এমসি, মিউ এখন সবার মধ্যে মিউ আছে, মিউটা কমন নিলাম, কি হলো? এবি প্লাস বিসি মাইনাস সিএম বাই এমসি, তাই তো? জি স্যার। এখন দেখো ওই ত্রিভুজে আবার যাও, তাহলে বুঝবে। যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজে যদি যাও তাহলে বুঝবে। এবি এবি আছে, এটা হলো বিসি, মাইনাস বলছি আমি কি এমসি, তাই তো? আচ্ছা, আমি একটু আগে একটা জিনিস প্রমাণ করেছিলাম, এবি আর কি সমান বলেছিলাম পিবি। কিভাবে বলেছিলাম এবি আর পিবি সমান? কেন বলেছিলাম? সর্বসম ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এবি আর পিবি সমান বলেছিলাম। এবি পরিবর্তে যদি আমি পিবি বলি, এবি আর বিসি না বলে যদি আমি পিবি প্লাস বিসি বলি, তাহলে কি হয়? এটা একবারই কি হয়? পিসি বলতে পারি কি না? জি স্যার। আবার একটু বোঝার চেষ্টা করো। এবি এবি প্লাস বিসি, এবির মান কত? এবির মান কত? পিবি। পিবি, পিবি প্লাস বিসি, তাই তো? জি স্যার, বলতে পারি পিসি। পিবি প্লাস বিসি না বলে একবারে যদি পিসি বলি তাহলে অসুবিধা আছে আমার? না বলা। বুঝতে পারছো না? পারো না? এবির পরিবর্তে প্রথমে বসালাম পিবি, আর পিবি আর বিসি, পিবি যোগ বিসি যোগ করলে একবার বাহুটাকে একবারে যদি বলি তাহলে কি বাহু হবে? পিসি বাহু হবে। আর পিসি থেকে যদি এমসি বা সিএম বাদ দিই তাহলে কি থাকলো আমার? এটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকলো? কতটুকু থাকলো আমার? পিসি থেকে যদি সিএম বাদ দিই বা এমসি বাদ দিই তাহলে কতটুকু হয়? পিবি পিএম। কে বুঝতে পারো নাই বলো একটু। আবার এখানে আমি যাইনি, কিন্তু এখানে আগে বুঝা। এবির পরিবর্তে কি বললাম? পিবি। পিবি প্লাস বিসি কে কি বললাম? পিসি। পিসি থেকে এমসি বাদ, পিসি থেকে এমসি বাদ, তাহলে কি হলো? পিসি থেকে এমসি বাদ, তাহলে কি হলো? পিএম। পিএম হয়েছে? হয়েছে না হয়নি? আবার বলো। আমি তোমাদের উত্তর জানতে চাচ্ছি, ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে স্যার। বুঝতে অসুবিধা হলে আবার বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। স্যার
বা কোন জায়গাতে বুঝতে অসুবিধা সেটা বলো। আবার একটু বলে নিচ্ছি যারা বুঝে নাই, এবি আর পিবি সমান, আগে এটা প্রমাণ করেছিলাম সর্বসম হিসাবে। আর এবির পরিবর্তে বললাম টিবি, পিবি আর আগে ছিল বিসি, পিবি আর বিসি হচ্ছে পিসি, পিসি দেখালে এমসি বাদ, তাহলে হলো পিএম, তাই তো? তাহলে এই জিনিসটা হলো আমার পিএম। দেখো এখানে তাই করছি আমি, এবি প্লাস বিসি মানে সিএম, এমসি যাই বলো, তাহলে পিসি মানে সিএম, তার মানে মিউ ইন্টু পিএম, মিউ তো আসছিল, মিউ তো ছিল, মিউ থেকে গেল, মিউ ইন্টু পিএম। তাহলে দেখো আমার এখানে এক্সপ্রেশনটা কত ঝামেলাপূর্ণ করলো, এটা কত সহজ হয়ে গেছে, মানে ভদ্র হয়ে গেছে। এটা এখন সহজ হয়েছে না আগের তুলনায়? আগে এখানে কয়টা বাহু ছিল? একটা, দুটা, তিনটা বাহু ছিল। কয়টা বাহুতে পরিণত হয়েছে? একটা বাহু। একটা বাহুতে। এবার আবার আসো ওই ত্রিভুজটাতে, এবার বলো এপিএম, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এপিএম এটা কি ধরনের ত্রিভুজ? এপিএম কি ধরনের ত্রিভুজ এটা? এটা তো সমকোণী ত্রিভুজ স্যার। ভেরি গুড, কারণ এই যে এম লম্ব ছিল, এমটা লম্ব ছিল, হ্যাঁ এম লম্ব ছিল, আর এই জন্য এটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এখানে পি কোণটা কত ডিগ্রি কোণ? পি কোণটা কত ডিগ্রি কোণ? পি কোণ আর স্যার আর কোণ, আর কোণ, আর কোণ, এম কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর পি কোণটা হচ্ছে আর কোণ। ভেরি গুড। তাহলে cos এটা যদি মানে 90 ডিগ্রি হয়, তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ বলো তো, এ এম পি ত্রিভুজে, এপিএম বা এএমপি ত্রিভুজে অতিভুজ কত? এপি। এপি, ভেরি গুড। আর ভূমি কোনটা? পিএম। পিএম। তাহলে অতিভুজ হচ্ছে এপি আর ভূমি হচ্ছে ভূমি হচ্ছে পিএম। ভেরি গুড। আবার আসো, cos আর সমান সমান কি হচ্ছে? ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত? পিএম। ভূমি কত? পিএম। আর অতিভুজ কত? এপি। এপি। তো এপি তে আসলে কি কি আছে দেখো তো। এপি মানে কি? এই যোগ ইপি, এটা এপি ছিল না? তাই কি না? এপি সমান সমান কি Yes, sir. পাইছিলাম? এটা আমার কত বলেছিলাম? টি, এটা আমার কত বলেছিলাম? জি এটা ই প্লাস ইপি। হ্যাঁ, তাহলে কত? এটাও টি এটাও টি, তাহলে কত হবে? 2t। 2t। ভেরি গুড, তাই তো? তাহলে এই কোণাকুণি গুণ করলে কি হয় বলো তো? পিএম সমান সমান কত হবে? এপি ইনটু cos আর, PM সমান cos আর AP। যে এপি সমান সমান যে আমি যেটা লিখেছিলাম এই যোগ ইপি, এর মান টি আর ইপির মান টি, তাহলে 2t cos থিটা। তাহলে দেখো পিএম সমান সমান হয়ে গেল আমার, পিএম সমান সমান হয়ে গেল আমার কত? 2t cos থিটা। 2t cos থিটা পিএম সমান হলো, তাই তো? যেহেতু এপি আর ইপি সমান সমান টি, এটা জানা ছিল আমার। এবার এই যে এখানে যদি এটা 3 নাম্বার ইকুয়েশন ধরে রাখি, তোমরা এভাবে 3 নাম্বার ইকুয়েশন ধরবে এটাকে, তাহলে এটা এক্স এর মান ছিল, আর এক্স এর মান এখানে কি আছে? পিএম আছে। পিএম এর পরিবর্তে কি বসাতে পারি? পিএম এর পরিবর্তে কি বসাতে পারি? 2t cos থিটা না 2t cos থিটা। তাহলে কি হয়ে যায়? এক্স এর মান কত হয়ে যায়? 2t cos আর 2t cos আর, আর মিউ কি চলে গেল, বাদ পড়ে গেল, এক্স এর মান বের করতে বলতেছে। পিএম এর মান হচ্ছে 2t cos আর, আর এখানে মিউ আছে না? এই মিউ কই যাবে? নামে দেন স্যার। হ্যাঁ? যার ওখানে আজান হচ্ছে মানে ই করো, বাকি গেলে দেখো, কারণ আমাদের এখানে আজান হয়ে গেছে, আগে আজান হয়ে গেছে আমাদের এখানে। দেখো এখানে মিউ ছিল, এখানে মিউ রাখছি। এই কথাটা কে বুঝো নাই? জি স্যার বুঝতে পেরেছি, একদম সহজ। একদম সহজ। তোমার নাম কি?
মানে স্যার বুঝতে পারি, আপনি যে বললেন মান বসিয়ে, স্যার ওই যে ওই মানটা এখানে মানে বসিয়ে কেন জিজ্ঞেস করলাম, অন্য কেউ যদি বুঝতে না পারলে তোমার সাথে যোগাযোগ করতে বলবো। ও জি, না স্যার আমি সমস্যা নেই, এমনি ফিজিক্সের ওই যে ওইটা মানে আমাদের দায়িত্বশীল হিসেবে ওই ফিজিক্সের দায়িত্বটা আমাকে দিয়েছে, এমনিতেই স্যার জিজ্ঞেস করবে না বুঝলে স্যার। আচ্ছা ঠিক আছে, তা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বোঝা গেছে এক্স এর মান, এক্স আসলে কি ছিল, এক্স এর নামটা কি আসলে, এক্স যে বলতে এক্স আসলে কি ছিল আগে, দেখো তো কি এটা ছিল, স্যার কি লেখা পথ আছে? পার্থক্য ছিল স্যার। হ্যাঁ, পথ পার্থক্য ছিল। তাহলে এতক্ষণ ধরে আমি পথ পার্থক্য বের করলাম। এখন পথ পার্থক্যটা যেটা বাইর করলাম সেটা কারেক্টেড না, কার জন্য, রিফ্লেক্টেড এর ক্ষেত্রে, কিন্তু এটা ট্রান্সমিটেডের জন্য রাইট। এটা যে ট্রান্সমিটেডের জন্য রাইট, ট্রান্সমিটেড দুইটা লাইট আছে, একটা ট্রান্সমিটেড লাইট, একটা যে রিফ্লেক্টেড লাইট। ট্রান্সমিটেড, ট্রান্সমিটেড মানে কি, স্যার প্রেরণ করা হয়েছে যেটা স্যার, আর রিফ্লেক্টেড মানে, যেটা স্যার ওই যে প্রতিফলিত হয়ে যেটা ফিরে এসেছে। আচ্ছা, তার মানে তুমি যদি চিন্তা করো তোমার বাড়ির ভিতরে একটা আয়না আছে, তাই তো, মিরর, আয়না আছে, আয়নার সামনে তুমি যদি দাঁড়াও, তাহলে তুমি তুমি যদি আয়নার সামনে দাঁড়াও তাহলে তুমি কি দেখতে পাও? নিজের বিম্ব দেখতে পাই স্যার। প্রতিচ্ছবি যেটা প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি আসলে কি জিনিসটা, প্রতিচ্ছবি মানেটা কি? স্যার, যেটার আলো আলো কখনো মানে বাইরে চলে যাবে না, সেটা আবার নিজের দিকে ফিরে আসবে। আচ্ছা, বুঝলাম। তার মানে নিজের দিকে ফিরে অবাস্তব আসা। প্রতিবিম্ব স্যার। জি নিজের স্যার। দিকে ফিরে আসা মানেটা হলো, আমি যেটা বুঝি, এইদিকে ডিরেকশন ছিল এইদিকে, তো উল্টা দিকে ফেরত আসে, তার মানে কি পাই ডিগ্রি অ্যাঙ্গেলে ফেরত আসে। পাই মানে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা বলি না মাঝে মাঝে যে লোকটা কত বদমাস, আগে ওই পক্ষে ছিল এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, মানে শত্রু পক্ষের দিকে চলে গেছে। আগে ধরো যে তোমার পক্ষে ছিল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, মানে শত্রু পক্ষের দিকে চলে গেল। তো ওই আমার যখন প্রতিচ্ছবি দেখি তখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখি, তাই তো। তুই যদি বাঁকা হয়ে দেখো তাহলে আয়নার আসল রং কি স্যার? সরি স্যার হ্যাঁ, স্যার আয়নার স্যার আসল রংটা কি? আয়নার আসল রং, আমি বুঝে নেই তোমার প্রশ্ন। জি স্যার। স্যার আয়নার আসল রং স্যার রূপালী হবে না স্যার? স্যার আয়নার আসল রং জিজ্ঞেস করতেছে, আয়নার আসল রং মানে কি এটা তো বুঝলাম না। তুই পিছনে যে কোনো সিলভার সিলভার দিতে পারো, অন্য কোনো প্রলেপ দিয়ে যে কোনো প্রলেপ দাও, আয়নার আসল রং বলতে এখানে তো আমি বুঝলাম না তোমার কথাটা মিনিং। তুই পিছনে কি রং দিবে এটা তো? হ্যাঁ, আয়না তো এমনিতে স্বচ্ছ, কালারলেস, আসলে বুঝতে পারেনি মনে হয় যে আয়না তো আসলে স্যার না স্যার, আসলে কালারলেস। গ্লাসের মধ্যে কি কালার দিলে সেটা আয়না হয় স্যার, মনে হয় সেটা বুঝতে যেতেছে। পিছনের দিকে তুমি যে কোনো কালার দাও, সাধারণত আমরা যেটা দিই সিলভার, তাই তো, সাধারণত সিলভার, কিন্তু অন্য কালার দিলেও তুমি দেখতে পাবে। তোমার যে বাড়ির গ্লাস আছে না, জানালা গ্লাস, জানালা গ্লাসে দিনের বেলাতে দেখবে যে তুমি নিজকে খুব একটা দেখতে পাবে না, বাহির দেখতে পাবে। আবার রাত্রে বেলাতে দেখো, রাত্রে বেলাতে বাহির অন্ধকার থাকে, তোমার ঘরে যদি আলো জ্বলে তুমি তোমার নিজেকে দেখতে পাবে। তার মানে তখন সেটা আয়না হিসেবে কাজ করতেছে। মানে পিছনে যে অন্ধকার হয়ে গেছে, পিছন যেহেতু অন্ধকার, এই অন্ধকারের জন্য তুমি তোমার ওই বাড়ির গ্লাসটা আয়না হয়ে গেছে। তার মানে তখন আলো, তোমার যে ভিতরে আলো আছে ওই আলোটা প্রতিফলিত হয়ে তোমার দিকে ফেরত আসে। তখন দেখবে যে রাত্রে বেলাতে তোমার ছবি তুমি ওই গ্লাসে দেখতে পাবে, কিন্তু দিনের বেলাতে যেহেতু বাইরে আলো আছে বেশি, ওই আলোটাই এটা ভিতর ট্রান্সমিট হয়ে চলে আসে। এর জন্য বাইরে আলো বেশি উজ্জ্বল ছিল দেখে তোমারটা দেখতে পাও না। ঠিক আছে, রাত্রে বেলায় বাইরে কালো থাকে, অন্ধকার থাকে, দেখে তোমার ছবি তুমি দেখতে পাও। তার মানে ওটাও তোমার মিরর হিসেবে কাজ করে, পিছনে প্রলেপ না থাকলেও ভিতরে বাইরের দিকে অন্ধকার থাকে, তখন ওটাই তোমার হয়ে যায়, আয়না হিসেবে কাজ করে। যাই হোক, আমার ওটা পড়ার ব্যাপার না। পড়ার ব্যাপারটা হলো যে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, তার মানে পাই। যদি ফেজ ডিফারেন্স পাই হয় তাহলে পাথ ডিফারেন্স কত হয়? ফেজ ডিফারেন্স পাই যদি হয় তাহলে পাথ ডিফারেন্স কত হয়? 0 স্যার, অথবা স্যার 0 অথবা 360 ডিগ্রি। না সরি, ল্যামডা স্যার, ল্যামডা না 2 পাই এর জন্য ল্যামডা হয়।
ও সরি, ল্যামডা বাই 2 স্যার, ল্যামডা। ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2। হ্যাঁ, এবার হলো তাহলে পায়ের জন্য কত হবে? ল্যামডা বাই 2। আগেরটা আমার কি ছিল? এটা এই এক্সটা কি ছিল আমার? পাথ ডিফারেন্স। এটা পাই বসালে কি হইতো? এখানে এখানে পাই বসালে হবে না, তাই এখানে ল্যামডা বাই 2 টা বসাইতে হবে। এখান থেকে ল্যামডা বাই 2 টা বিয়োগ করতে হবে, তাহলে কারেক্টেড পাথ ডিফারেন্স হবে যদি রিফ্লেক্টেড লাইটের হয়। আর যদি রিফ্লেক্টেড না হয় তাহলে এটাই কারেক্টেড পাথ ডিফারেন্স। কিন্তু স্যার 180 ডিগ্রি তো, হ্যাঁ কিন্তু স্যার 180 ডিগ্রি তো মানে তির্যক ভাবে আয়নায় পড়ে। যেমন আমি আয়নার শোনো, সামনে আমি তোমাকে যখন বলি, দাঁড়িয়ে থাকি, আমি তোমাকে বলি, তুমি যদি তোমাকে দেখতে তির্যক ভাবে দেখতে চাও তাহলে তুমি তোমাকে দেখতে পাবে না। তুমি যদি এখানে আয়না আছে তো তুমি এখানে দাঁড়ায় আছো, যদি এখান থেকে যদি আয়না দেখো তুমি তোমাকে দেখতে পাবে না। আয়না যতক্ষণ না ঘুরে যাবে তখন কি পাবে? এই পাশের জিনিসটা দেখতে পাবে, এদিকের জিনিসটা। কিন্তু মনে করেন স্যার আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন দেখা যায় আয়নার মধ্যে আমরা ঘরের সিলিং এর ফ্যান দেখতে পাই। এখন ওই ফ্যান থেকে তো আয়নার উপরে তির্যক ভাবে আলো আসছে এই যে না। দেখো, এই যে তুমি এখানে যে দাঁড়ায় থাকো, এই বরাবর যা আছে তাই তুমি দেখতে পাবে। এখন এটা এই আয়নাটি যা যতগুলো কভার করে সবগুলোই দেখতে পাবে। ওটা তির্যক ভাবে ওই ফ্যানের জায়গাটা তুমি যাও, ফ্যানের ওখানে চোখটা লাগাও, ফ্যানের ওই জায়গাটা তোমার চোখটা লাগাও, তাহলে কি তুমি দেখতে পাবে? তুমি ও আচ্ছা, ফ্যানটা দেখতে মানে আমার পাচ্ছ, চোখটা পরিবর্তন করতে হচ্ছে। জি স্যার, আমার চোখটা তো তোমার ঘোরাতে হচ্ছে। হ্যাঁ, তাহলে চোখের অ্যাঙ্গেল আছে না, তখন তো তোমার চোখের অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। তুমি যখন তোমাকে দেখবে খালি তখন 180 ডিগ্রিতে দেখবে। তুমি যখন ফ্যান দেখবে তখন চোখটাকে তোমার ঘুরাইতে হয়। আমি ফ্যানটা দেখতেছি মানে উপর দিকে একটু আয়নার উপর দিকে একটু তাকালাম, তাহলে আমি ফ্যান দেখতে হবে। তার মানে কি চোখের অ্যাঙ্গেল তোমার চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। আর যাই হোক, ওটা আমার ব্যাপার না। ধরে রাখো যে 180 ডিগ্রিতে আমাকে নিজকে আমি দেখতে পাবো। 180 ডিগ্রি মানে হলো পাই, আর পাই যদি ফেজ তাহলে পার ডিফারেন্স কত হবে? ল্যামডা ভাগ 2। এটুকুই মূল কথা, মানে এটাই মূল কথা। এটা ই করতে যে কতটুকু বুঝাতে হলো আমাকে। তার মানে আমার কারেক্টেড পার ডিফারেন্স কত হবে? কারেক্টেড পার ডিফারেন্স হবে আমার এই যে ল্যামডা ভাগ 2 বিয়োগ করতে হবে, এটা কারেক্টেড পার ডিফারেন্স হবে, তাই তো? এখন এখানে বলেই দিছে যে এত অনেক কথা কেউ যদি না লিখতে চাও এই কথাটুকু লিখতে হবে অন্তত। প্রথম থেকে এই যে this equation in the case of reflected light does not represent the corrected path difference but the only apparent। এটা only apparent মানে দৃষ্টিগোচর হয়। ওই যে তুমি যে বললে না যে আমি ফ্যান দেখতে পাই, ওটা জাস্ট অ্যাপারেন্ট, ওটা অরিজিনাল ক্যালকুলেশন না, কারেক্টেড ডিফারেন্স না, ওটা অ্যাপারেন্ট মানে দৃশ্যমান হয়। তুই চোখ ঘুরাইছো দেখে ওটা দেখতে পাইছো, চোখ না ঘুরাইলে তুমি তোমাকে দেখতে পেতে, তাই তো? তুমি তোমাকেই দেখতে পেতে। আচ্ছা যাই হোক, এখন আমার এখানে আসা যায় কারেক্টেড ডিফারেন্স। যে বলেছিলাম যে পাই ইকুইভ্যালেন্ট টু হবে, আর ইকুইভ্যালেন্ট টু পার্ট ডিফারেন্স ল্যামডা ভাগ 2, আর এই ল্যামডা ভাগ 2 কারেক্টেড পার্ট ডিফারেন্সটা কত হবে? ওই এক্স এর সাথে যদি ল্যামডা ভাগ 2 টা বিয়োগ করি তাহলে আমি কারেক্টেড পার্ট ডিফারেন্স পাবো। এই পর্যন্ত আজকে থাক, তোমাদের এমনি মাথা গরম আছে। মাত্র আমরা সারাটা 1 ঘন্টা ধরে কি মাত্র পড়াইছি? এক্স এর মান, বুঝছো? এটা তোমরা সামনের দিন পরে আসবে, এটা মানে এক্স এর মানটা কিভাবে বের করছি পরের অংশটা পরে পড়াবো। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে অনেক কিছু শিখতে পারলাম স্যার, অনেকগুলো বিষয় একটু ক্লিয়ার হয়ে গেল স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই, ওই সার্কিটও বলে দিন আরসিবি কি কি পড়াছে কতটুকু। যে কি প্রবলেম হয়েছে? তোমাদের কথা বুঝি নাই। সার্কিট কি বলতে বললা? তুমি নিজেই বলো। স্যার ওই যে স্যার সাবজেক্ট অ্যাডমিন যারা স্যার তাদেরকে দায়িত্ব নিয়ে দেওয়া হয়েছিল আর কি, যে স্যার আরসিবি কি কি পড়ানো হয়েছে এটা জানা রাখার জন্য। তুষার ইমরান ভাই তো স্যার ফিজিক্সের জন্য। হ্যাঁ, তুমি তাহলে আমাকে লিখে পাঠাই দিও কি কি পড়াইছে ওরা আমাদের টপিক গুলো বাদে। সমস্যা নাই স্যার, প্রয়োজন স্যার আপনাকে মেইল করে পাঠিয়ে দেব স্যার। হ্যাঁ, তুমি দরকার হলে ওরা কি কি পড়াচ্ছে সেটা আমাকে পাঠাই দিও। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। স্যার আপনি এখানে স্যার নীলফামারীর যে একজনকে খুঁজছেন সে আসছে স্যার। নীলফামারী কে বলো তো দেখি? কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার শুনতে পাচ্ছি। নীলফামারী বাকি গেলা লিভ নিতে পারো, এটা আমাদের পার্সোনাল ব্যাপার তো, নীলফামারীর সাথে আমার একটু দরকার। আচ্ছা তুমি এই যে তোমাদের বাড়ি কোন জায়গাতে নীলফামারীর?
আর একটা কথা বলবো স্যার, গতদিন আপনি প্রেজেন্ট নিচ্ছিলেন তো আমার সে সময় মানে নেট শেষ হয়ে গেছিল, তা প্রেজেন্ট আমি নিতে পারিনি। না আমি নিজে প্রেজেন্ট নিব না, ওই যে রাফিউল না কি জানে আছে। আচ্ছা মোসাদ দেখাছো নাম প্রেজেন্টটা দিয়ে দিও। আমি আসলে তোমাদের দেখতে চাইছিলাম যে তোমরা আছো কিনা। অনেকে ভিডিও অন করে চলে যায়, আমরা যেটা খবর পাইছি অনেকে ভিডিও অন করে চলে যায়, এই জন্য আমি দেখতে চাচ্ছিলাম যে তোমরা আছো কিনা। ঠিক আছে, আমি যদিও তোমাদের বিশ্বাস করি তারপরেও মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করবো একটু। ঠিক আছে, হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রেজেন্ট কি দিবেন আজকে? প্রেজেন্ট ওই যে তুষার অথবা রাফিউর বা যে ওরা যারা আছে ফিজিক্স বা মুসাদ্দেক যারা আছে এরাই দিও। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখ নিব এখন। তোমরা যারা প্রেজেন্টটা দিয়ে দিও। আর এই যে নীলফামারী যে ছেলেটা, তোমার নাম কি? নীলফামারী যে ছেলে, তোমার নাম কি রে বাপ? স্যার আমিও স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন করে নাও আগে। স্যার প্রেজেন্ট দিতে পারি না স্যার। সবকার কবে প্রেজেন্ট দিতে পারো? এখনো প্রেজেন্ট দিতে পারো না এখন। আজকে প্রেজেন্ট দিনই রে বাপ, আজকে প্রেজেন্ট দিই নাই। আমি তোমাদের শেয়ার গুলোকে খুব প্রাধান্য দিই, তোমাদের শেয়ার গুলো মানে ঠিক মতো নাম প্রেজেন্ট করে আমি জানি। ওরা যে স্ক্রিনশট নেই, স্ক্রিনশট থেকে আমাকে পরে দিয়ে দেয়। ওকে স্যার। ঠিক আছে, ওরা খুব এক্সপার্ট। হ্যাঁ, ওরা আমাকে যেটা পাঠিয়ে দেয় সেটাই তোমাদের প্রেজেন্ট। ঠিক আছে, আর যারা একটা দুটো অ্যাবসেন্ট তাদেরকে আমি অ্যাবসেন্ট ধরবো না, হঠাৎ একটা দুটো অ্যাবসেন্ট দিতে হবে। যারা রেগুলার অ্যাবসেন্ট সেটা আলাদা কথা। হ্যাঁ, বেশি অ্যাবসেন্ট যারা, একটা দুটো অ্যাবসেন্ট হলে আমি ওটাকে 100%ই করে দেবো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার, অনেকে আছে একেবারে ক্লাস করানো আছে, একটা ক্লাসও করা নাই এরকম স্যার। না ওরকম যদি হয় তাহলে ওটা বাদ। না ওরকম হলে বাদ, ওগুলা তোমরা দিবা না। ওগুলাকে আমরা আইডেন্টিফাই করে আমরা পাঠাই দেবো ওপেন ইউনিভার্সিটিতে, আমরা বলে দিব। আমি হয়তো এই মাসের শেষের দিকে মানে একটা করবো। রাফি মোসাদ্দেক আছো তুমি? মোসাদ্দেক না স্যার, আমি আছি স্যার। তুমি আছো, তুমি একটু এই আমার বিগত ক্লাসগুলো সবগুলো নিয়ে একটা অ্যাটেন্ডেন্স শিট করে যারা রেগুলার অ্যাবসেন্ট থাকতেছে সেইগুলো আঁকা দিও। আমি ওপেন ইউনিভার্সিটির সাথে কথা বলবো যে এখানে অনেক ছেলে চান্স পায় না। এই ডিগ্রিটা কিন্তু তোমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক ভালো, এটাতে খরচ কম, সরকারি ইউনিভার্সিটি। তারপরে আবার ডুয়েটে যদি যাও মানে ল্যাব ফ্যাসিলিটি অনেক ভালো, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক ভালো। এখানে অনেকে চান্স পায় না, অনেকে চান্স পাওয়ার পরে ক্লাস করতেছে না, তার মানে কি অন্যের ভাগ্য নষ্ট করে দিচ্ছে। আমরা চাই না। এখানে স্যার 67 জন স্যার সবসময় রেগুলার থাকে স্যার, 67, বাকিরা আসে না স্যার। হ্যাঁ, তাহলে এই যে 8-10 জন ছেলে আসতেছে না বা 11 জন ছেলে আসতেছে না, এটা কিন্তু আসলে মানে অন্যদের ভাত মারতেছে। তারা যদি ভর্তি না হয়তো তাহলে ওই যে অন্যরা একটু চান্স পেতো। আরো অনেক ছেলে পেলে আছে যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়তে চাই। হ্যাঁ, কারণ এই ডিগ্রিটা বেশ ভালো, মানে শুক্র শনি ক্লাস হয় তো মানে অন্য ওপেনের অন্য ডিগ্রি থেকে এটা তুলনামূলকভাবে অনেক ভালো, কারণ এরা ক্লাস করে, ল্যাব করে। আবার ওপেন ইউনিভার্সিটি অনেক ডিগ্রি আছে যারা ক্লাস খুব মতো করে না, ল্যাবও পায় না। এখানে কিন্তু আমাদের এখানে ল্যাব কিন্তু খুব ভালো মতো ল্যাব হয়। ঠিক আছে? জি স্যার। যাই হোক, মানে আমি বলবো যে সবাই ক্লাস করুক, আর যারা করতেছে না টোটালি ক্লাস তাদের আমি নাম এইটা নিয়ে আমি ওপেন ইউনিভার্সিটি যোগাযোগ করব। ঠিক আছে? আর ওই যে কারকে আমি জানি নীলফামারী ছেলেটা কোনটা, নাম কি তোমার? কই নীলফামারীর ছেলে কথা বলে না কেন? ভয় পাইছে নাকি? না ওর স্যার আমরা কি লিভ নিয়ে নিব? লিভ নিতে পারো। আমার যে স্যার নীলফামারীর ছেলেটা মনে হয় নাই, নিজে লিভ নিতে থাকি, ভয় পালে যেমন হয়। আসাদুজ্জামান না কি নাম ওর নাম? স্যার ওর নাম জামান, আসাদুজ্জামান স্যার। আসাদুজ্জামান তো আছে, পালায়নি তো, এখনো তো আছে দেখি। এই যে 16 নাম্বার স্যার আসাদুজ্জামান আপন স্যার, ওনার বাড়ি নীলফামারী স্যার। আমি ওকে বলবো স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য। স্যার আপনার ফোন নাম্বার দিয়ে দিব ওকে। আমার নাম্বার কি জানো তোমরা? জি স্যার, আপনার নাম্বার আমার কাছে আছে, আমি ওকে দিয়ে দিব স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে একটু যোগাযোগ করতে বললো তো। ও ভয় কি পাইলো নাকি যে সাথে সাথে কথা বলতেছে না? কই আপন সাহেব তো এখন আছে, কথা বলো। আমি তো দেখতেছি সে আছে।
নেট প্রবলেমের জন্য স্যার কথা বলতে পারতেছে না হয়তো স্যার আমি বলে দিব পরে ফোন দাও তো, এখন কি অবস্থা? ফোন দাও, নাম্বার জানো বা গ্রুপে বলো। ওই যদি কথা জানি ওকে একটু ফোন দাও তো। স্যার যে তোমাকে কথা বলতে বলতেছে, দিচ্ছি স্যার। কথা বলতেছে না কেন? আপন লজ্জা হয় এই কারণে। লজ্জা লজ্জা পেলে স্যারের সামনে লজ্জা কিসে? ওকে কেউ একটু গ্রুপে নক দিয়ে দেন, ওর পার্সোনাল ফেসবুকে একটা নক দিয়ে দেন কেউ। আমি কল আচ্ছা, দিচ্ছি ওনাকে। তোমাদের আমার পড়ার ভিতরে কোনো কি আছে যে এইভাবে পড়াইলে স্যার একটু ভালো হয় বা এইভাবে এইটা এইটা? আমি পরবর্তী তোমাদের কিছু প্রশ্ন দেব মনে করছি। আপনি যে কৌশলে পড়াচ্ছেন প্রশ্ন দেব, সম্ভাব্য কিছু প্রশ্ন। স্যার আপনি যেটাই পড়েন ওইটাই বেস্ট স্যার, এর উপর বেস্ট হয় না। আমি তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্ন দিব। এই প্রশ্নগুলো তোমরা নোট আকারে বা আমার কাছ থেকে হেল্পও নিতে পারো যে স্যার আমি কিভাবে লিখতে পারি। হ্যাঁ জি স্যার। কিছু প্রশ্ন, কিছু অঙ্ক দিব, সম্ভাব্য কিছু অঙ্ক, ঠিক আছে? এগুলো যে পড়বে এমন কোনো কথা বলতেছি না, তোমরা আইডিয়াটা পাবা এই ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে? জি স্যার। বা তোমাদেরকে তো বললামই যে বিগত সালে 2-3 সালের প্রশ্নগুলো সংগ্রহ করো, সংগ্রহ করে তোমরা লিখো, লিখে আমার কাছে পাঠাও। তাহলে তোমাদের ভালো, আমি যখন প্রশ্ন করব না তখন তোমাদের প্রশ্নগুলো থেকে প্রশ্ন করার চেষ্টা করবো বেশি, যে তোমরা যেটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো, যেটা করতে পারতেছো না সেটা আমি বুঝে নিব যে আমার ছাত্ররা কোনগুলো বেশি পারে আর কোনগুলো কম পারে। আমার ছাত্ররা যেগুলো বেশি পারে আমি সেই প্রশ্নগুলো করবো বেশি। আমি চাইবো না আমার ছাত্ররা খারাপ করুক। ওকে স্যার। ঠিক আছে, আমি চাইবো আমার ছাত্ররা সর্বোচ্চ মার্কস পায়। ওইভাবে পড়ার চেষ্টা করো। আর তোমরা যেগুলো বুঝবা না, যে প্রশ্নগুলো আমার কাছে, হ্যাঁ তোমরা লিভ নাও, যারা লিভ নাও তার লিভ নাও। আমি তো বসে আছি যে আসাদুজ্জামানের জন্য। স্যার আসসালামু আলাইকুম। তুমি? জি স্যার, আসাদুজ্জামান। তুমি কই গেছিলা বাপ? তোমাকে হারিকেন নিয়ে খুঁজতেছি আমি। কি ভয় পাইছো? না স্যার, একটু বাসার সমস্যা হচ্ছিল তো। এখন? হ্যাঁ ওই যে ফোন করলো